হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভট্টাচার্যস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর যে প্রোজ আছে একটা, জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি, সেই গল্পটা নিয়ে। ফার্স্ট অফ অল, গল্পের যারা ক্যারেক্টার আছে তার মধ্যে ফার্স্ট ক্যারেক্টার জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট ক্যারেক্টার, অর্থাৎ মুখ্য বা কেন্দ্রীয় চরিত্র। সেকেন্ড ক্যারেক্টার ক্রনেন, থার্ড ওয়ার্ডেন, নেক্সট মাইক, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামস। অ্যানাবেলের একজন ম্যারিড সিস্টার যার নাম এই গল্পে নেই। নেক্সট, এই ম্যারিড সিস্টারের দুই মেয়ে, একজনের নাম মে, একজনের নাম আগাথা। এছাড়াও আছে ডল গিবসন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে বেন প্রাইস। তিনি একজন ডিটেকটিভ, যেগুলো আমরা পড়তে পড়তে আসবো। আজকে আমরা লাইন বাই লাইন আলোচনা করব। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. যখন জিমি ভ্যালেন্টাইনকে জেলে বন্দি করা হয়েছিল। কি কেসে জেলে বন্দি করা হয়েছিল? না, স্প্রিংফিল্ড কেস অফ বার্গলারি। গল্পের শুরুতে আমরা জেনে নিই জিমি ভ্যালেন্টাইন তিনি ছিলেন একজন বার্গলার, অর্থাৎ তিনি সেফ ক্র্যাকিং করতেন। তো স্প্রিংফিল্ড বলে একটি জায়গা ছিল, সেখানে তিনি সেফ ক্র্যাকিং করেছিলেন এবং সেই সেফ ক্র্যাক করার পর জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করেছিলেন একজন ডিটেকটিভ যার নাম হচ্ছে বেন প্রাইস। যাই হোক, যেগুলো আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে। তো এখন গল্পের শুরুতে আমরা দেখব জিমি ভ্যালেন্টাইনকে জেলে বন্দি করে রাখা হয়েছে। জেলে বন্দি করে রাখা অবস্থায় জিমি ভ্যালেন্টাইন কি করছিল? হি ওয়াজ অ্যাসিডিয়াসলি স্টিচিং আপস অফ দ্য শুজ। সে খুব যত্ন সহকারে বা মনোযোগ সহকারে জুতোর উপরি অংশ সেলাই করছিল, অর্থাৎ জুতো সেলাই করছিল। এবং ঠিক সেই সময় একজন গার্ড জিমি ভ্যালেন্টাইনের কাছে গেল। একজন গার্ড জিমি ভ্যালেন্টাইনের কাছে গেল এবং জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে চলে গেল ওয়ার্ডেনের ফ্রন্ট অফিসে। কোথায় নিয়ে গেল? ওয়ার্ডেনের ফ্রন্ট অফিসে। ডান। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। সেই যখন ফ্রন্ট অফিসে নিয়ে যাওয়া হলো, ওয়ার্ডেন জিমিকে কী দিল? ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে একটা পার্ডন লেটার দিল, অর্থাৎ ক্ষমাপত্র বলা হয়ে থাকে। অর্থাৎ জিমিকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য একটা ক্ষমাপত্র দেওয়া হলো। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। যে ক্ষমাপত্রটা সাইন করেছিল, কে সিগনেচার করেছিল? গভর্নর সিগনেচার করেছিল সেই দিনকেই সকালবেলা। অর্থাৎ ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে কী দিল? একটা ক্ষমাপত্র, যাকে ইংলিশে পার্ডন লেটার বলা হয়। এই পার্ডন লেটারটা সিগনেচার করেছিল কে? সিগনেচার করেছিল গভর্নর সিগনেচার করেছিল। কখন সিগনেচার করেছিল? সেদিনকেই সকালবেলা সিগনেচার করেছিল। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি খুব ক্লান্তভাবে সেই ক্ষমাপত্রটাকে ওয়ার্ডেনের কাছ থেকে অ্যাকসেপ্ট করলো। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months of 4 years সেন্টেন্স। জিমি ভ্যালেন্টাইন 10 মাস জেল কাটিয়েছে, কিন্তু তার জেল হয়েছিল 4 বছরের। তো জিমি ভ্যালেন্টাইনের জেল হয় 4 yearsের জন্য, কিন্তু ও জেল কাটিয়েছে মাত্র 10 মাস। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। কিন্তু জিমি ভেবেছিল 3 মাসের বেশি তাকে থাকতে হবে না। তার এক্সপেকটেশন ছিল 3 মাসের মধ্যে সে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। এখান থেকে তাহলে শর্ট কোশ্চেন কী হচ্ছে? তার 4 বছরের জেল হয়েছিল, সে জেলে ছিল 10 মাস, কিন্তু এক্সপেক্ট করেছিল 3 মাসের মধ্যে সে ছাড়া পেয়ে যাবে। এটা কেন? তার কারণ, when a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stir, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতো মানুষ যার বাইরে অনেক বন্ধুবান্ধব আছে, তখন সেরকম ধরনের একজন মানুষের একটা চুল স্পর্শ করা সম্ভব নয়। জেলে বন্দি করে রাখা তো অনেক বড় ব্যাপার। এর অর্থ হচ্ছে জিমি ভ্যালেন্টাইন সে শুধুমাত্র একজন ছোটোখাটো সেফ ক্র্যাকার ছিল না, জিমি ভ্যালেন্টাইনের ওপরে অনেক বড় বড় মাথাদের হাত ছিল। সে খুব কী বলবো, হাই প্রোফাইল একজন থিফ ছিল বলতে পারি আমরা, রাইট? তো জিমি ভ্যালেন্টাইনের মতো মানুষকে জেলে বন্দি করে রাখা ইম্পসিবল ব্যাপার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ল অ্যান্ড অর্ডারের পক্ষে।
নাও ভ্যালেন্টাইন, সেড দ্য ওয়ার্ডেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। এখন ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে বলছে, ভ্যালেন্টাইন, তোমাকে সকালবেলা ছেড়ে দেওয়া হবে। ব্রাশ আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তৈরি হয়ে নাও। তিনি জিমিকে একটু উৎসাহিত করলেন, নিজেকে ফিটফাট করে নাও, তৈরি হয়ে নাও এবং নিজেকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করো। তুমি মনের দিক থেকে একজন খারাপ ব্যক্তি নও। স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড লিভ স্ট্রেট, সেফ ক্র্যাক করা বন্ধ করো এবং সঠিকভাবে বাঁচো, অর্থাৎ সৎভাবে, অনেস্টলি নিজের লাইফটাকে লিড করো। মি, সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে গেল, আপনি কথাগুলো আমাকে বলছেন? ওয়াই, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। আমি জীবনে কখনো কোনো সিন্দুক ভাঙিনি। তখন ওয়ার্ডেন বলছে হাসতে হাসতে, ও নো, লাভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন হাসতে হাসতে বলছে, আচ্ছা না না, অফকোর্স নট, অবশ্যই তুমি সিন্দুক ভাঙোনি। লেটস সি নাও, তাহলে দেখা যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? আচ্ছা জিমি, তুমি যদি কখনো সিন্দুক নাই ভাঙো, তাহলে তোমাকে এই স্প্রিংফিল্ড কেসে জেলে কেন বন্দি করা হলো? ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবাডি ইন দ্য এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? অর্থাৎ তিনি বলতে চাইছেন, তোমাকে কি জেলে এই কারণেই বন্ধ করা হয়েছিল কারণ তুমি সমাজের যারা হাই প্রোফাইল মানুষরা আছে তাদের সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারোনি, তাদের সঙ্গে আপোষ করতে পারোনি, সেই কারণে তোমাকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল? সেই হাই টোন সোসাইটির লোকেরা তোমাকে সাপোর্ট করেনি? Or was it simply a case of mean old jury that had it in for you? আবার এটাও হতে পারে যে যারা জুরি মেম্বার হয়, অর্থাৎ জুরি মেম্বার হচ্ছে আগে একজন জাজ থাকতো এবং জুরি মেম্বার থাকতো। এই জাজ এবং জুরি মেম্বাররা একসাথে মিলে ডিসিশন নিত যে সেই ব্যক্তি ক্রিমিনাল না ক্রিমিনাল নয়। কিন্তু এই জুরি যারা মেম্বাররা ছিল তারা থাকতো হচ্ছে অনেক বয়স্ক, এবং বলা হতো নাকি জুরি মেম্বাররা খুব মিন স্বভাবের থাকতো, মানে খারাপ স্বভাবের থাকতো, এবং তাদেরকে নাকি টাকা দিয়ে পারচেস করা যেত। তো যার জন্য জুরি সিস্টেম বন্ধ হয়ে যায়। তো এখানে ওয়ার্ডেন বলছে যে, তিনি সার্কাস্টিক টোনে বলছেন, রাইট? তিনি বলছেন যে জুরি মেম্বাররা অত্যন্ত মিন, অত্যন্ত জঘন্য স্বভাবের। ওনারা হয়তো ইচ্ছাকৃতই তোমার মতো নিষ্পাপ মানুষকে জেলে বন্দি করে দিয়েছে। এখানে কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে একদমই নিষ্পাপ বলা হচ্ছে না, তিনি ইয়ার্কি মেরে বলছেন জুরি মেম্বাররা তো খারাপ, ওরা তো জঘন্য, ওরা তোমার মতো নিষ্পাপ মানুষকে জেলে বন্দি করে দিয়েছে। ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। জানো তো জিমি, এটা এরকম হয়, তোমার মতো নিষ্পাপ মানুষদের সাথে এরকম ধরনের জিনিস মাঝে মাঝেই হয়। শুধুমাত্র কোনো রকম দোষ না করে তোমাদেরকে দোষের ভাগী হতে হয়, জেলে সময় কাটাতে হয়, রাইট? কিন্তু এটা তিনি ইয়ার্কি মেরে বলছেন, জিমিকে টন্টিং করে বলছেন। মি, সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। জিমি বলল, আপনি কথাগুলো আমাকে বলছেন ঠিক যেন খুব অসহায় নির্দোষ একদম একটা মানুষ হিসাবে জিমি নিজেকে নিষ্পাপভাবে বলছে যে আপনি কথাগুলো আমাকে বলছেন। ওয়াই ওয়ার্ডেন, কেন বলছেন আমাকে কথা? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি তো জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। ওয়ার্ডেন বুঝে গেল যে এই জিমি ভ্যালেন্টাইনকে বুঝিয়ে আর কোনো লাভ নেই। তো ওয়ার্ডেন ক্রনিনকে বলল, ক্রনিনকে আমরা আগে পড়েছি একজন গার্ড, এই গার্ডের নাম হচ্ছে ক্রনিন। বলো, ক্রনিন, টেক হিম ব্যাক, একে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস, এবং তাকে জামা কাপড় দাও। যখন জিমিকে সকালবেলা ছেড়ে দেওয়া হবে তখন তাকে জেল থেকে ছাড়ার সময় জামা কাপড় দেওয়া হবে, যাকে আউট গোয়িং ক্লোথস বলা হয়। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টার সময় ওকে ছেড়ে দেবে। কখন ছাড়বে? সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং ওকে বলবে বুলপেনে আসতে। বুলপেন হচ্ছে বেসবল কোর্ট, যেখানে ওয়ার্ডেনের আউটার অফিস আছে। বুলপেন হচ্ছে বেসবল কোর্ট, যেখানে ওয়ার্ডেনের আউটার অফিস আছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন, তোমাকে যে অ্যাডভাইস আমি দিলাম সেটার উপর ভেবে দেখো। তাহলে ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে একটা অ্যাডভাইস দিয়েছিল। কী অ্যাডভাইস দিয়েছিল? যে সৎভাবে এবং স্ট্রেট ফরওয়ার্ড লাইফ লিড করতে। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. জিমিকে জেল থেকে ছাড়া হয়েছিল সকাল 7টার সময়। তো এই অফিস যেতে জিমির সময় লেগেছিল 15 মিনিট। তো সকাল 7:15-তে জিমি গিয়ে পৌঁছালো
ওয়ার্ডেনের আউটার অফিসে। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guest. তো কি বলছে, জিমি ভ্যালেন্টাইনকে কী কী দেওয়া হলো? জিমি ভ্যালেন্টাইনকে একটা স্যুট দেওয়া হলো। এই স্যুটটা কেমন ছিল না, স্যুটটা ছিল হচ্ছে ভিলেনিয়াসলি ফিটিং, অর্থাৎ ঢলঢলে ছিল, আনফিটেড স্যুট ছিল। রেডিমেড ক্লোথস, রেডিমেড জামা কাপড় দেওয়া হয়েছিল। অ্যান্ড আ পেয়ার অফ স্টিভ স্কুয়েকি শুজ, আর একজোড়া শক্ত আওয়াজযুক্ত জুতো দেওয়া হয়েছিল, অর্থাৎ জুতোটা পরলে না আওয়াজ হয়, খটখট খটখট করে আওয়াজ হয়, শক্ত ছিল জুতোটা। অর্থাৎ জিমিকে কী কী দেওয়া হয়েছিল আরেকবার দেখে নিই। জিমিকে দেওয়া হয়েছিল একটা স্যুট। স্যুটটা কেমন ছিল? ভিলেনিয়াসলি ফিটিং, অর্থাৎ আলখাল্লা টাইপের ছিল, ঢলঢলে ছিল, আনফিটেড ছিল। রেডিমেড ক্লোথস দেওয়া হয়েছিল, আর এক জোড়া শক্ত আওয়াজযুক্ত জুতো দেওয়া হয়েছিল। আর এইগুলো দেওয়ার মাধ্যমে, এইগুলো কে দিচ্ছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিচ্ছে। কাকে দিচ্ছে? তাদের কম্পালসারি গেস্টদেরকে। অর্থাৎ এখানেও আবার স্যারকাজম ব্যবহার করা হয়েছে। ও হেনরি বলছেন যে জিমি ভ্যালেন্টাইনের মতো যারা ক্রিমিনাল ছিল তারা ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার গেস্ট। তো এই গেস্টদেরকে যখন তারা জেল থেকে ছাড়তো তখন তাদেরকে ইউএসের গভর্নমেন্ট এই জামা কাপড়গুলো দিত। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট। তো ক্লার্ক তাকে কী দিল? একটা রেল রোড টিকিট দিল। আর কি দিল? $5 বিল। এটা তোমাকে জিজ্ঞেস করবে যে ক্লার্ক কী দিয়েছিল। ক্লার্ক দিয়েছিল একটা রেল রোড টিকিট এবং একটা $5 বিল। কারণ জিমিকে তো জেলের মধ্যে কাজ করে খেতে হয়েছিল। তো যেহেতু কাজ করে খেতে হয়েছে, মানে থাকতে হয়েছে, তো যার জন্য কাজ করলে একটা সার্টেন অ্যামাউন্ট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়, তো সেটা হয়ে গেছিলো $5, রাইট? এই $5 দেওয়ার মাধ্যমে, $5 একটা খুব সামান্য অ্যামাউন্ট। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ল অ্যান্ড অর্ডার expected him to rehabilitate himself into a good citizenship and prosperity. এখানেও সার্কাজম ব্যবহার করা হয়েছে। বলছি একটা সামান্য একটা অর্থের মাধ্যমে গভর্নমেন্ট এক্সপেক্ট করে যে একজন ক্রিমিনাল সে একটা প্রসপার লাইফ লিড করতে পারবে, একজন ভালো নাগরিক হতে পারবে এবং অনেক অনেক টাকা রোজগার করতে পারবে, সুখে শান্তিতে একটা জীবনযাপন করতে পারবে মাত্র $5 দিয়ে, যেটা সম্ভব নয়। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার। ওয়ার্ডেন তাকে একটা সিগার দিয়েছিল। সিগার মানে চুরুট বলতে পারি আমরা। শুক হ্যান্ডস, জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে হ্যান্ডশেক করেছিল। জিমি ভ্যালেন্টাইনকে যখন জেলে রাখা হয়েছিল তখন না প্রত্যেকটা ক্রিমিনালকে একটা করে নাম্বার দেওয়া হয়ে থাকে। জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ছিল হচ্ছে 9762। ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস পার্ডন বাই গভর্নর। তো জিমি ভ্যালেন্টাইনকে গভর্নর পার্ডন করেছিল এবং জেলের যে এন্ট্রির জন্য যে খাতা থাকে না, সেখানে লেখা ছিল জিমি ভ্যালেন্টাইন কয়েদি নাম্বার 9762, যাকে গভর্নর পার্ডন করেছিল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনই বলা হচ্ছে, ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। জেল থেকে বেরিয়ে সূর্যের আলোয় বেরিয়ে পড়লেন। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, পাখির গানকে উপেক্ষা করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছকে উপেক্ষা করে যেটা বাতাসে ওয়েভ করছিল। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার, এবং ফুলের মিষ্টি গন্ধকে উপেক্ষা করে। জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট। জিমি স্ট্রেট চলে গেল একটা রেস্টুরেন্টে। নিচে ইলাস্ট্রেশন দেখে বুঝতে পারবে। ফার্স্ট ও উপেক্ষা করেছিল কি? সং অফ দ্য বার্ডস, নেক্সট ওয়েভিং গ্রিন ট্রিজ, অ্যান্ড লাস্ট দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার। এই তিনটে জিনিসকে ডিসরিগার্ড করে জিমি স্ট্রেট চলে গেল কোথায়? একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কী খেয়ে খেলো? সে খেলো ব্রয়েলড চিকেন আর আ বটল অফ হোয়াইট ওয়াইন। অর্থাৎ ব্রয়েলড চিকেন আর এক বোতল হোয়াইট ওয়াইন খাওয়ার মাধ্যমে সে তার লিবার্টি অর্থাৎ স্বাধীনতাকে উপভোগ করলো। There he tasted the first sweet joy of liberty in the shape of the broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one the warden had given to him. তাহলে জিমি ভ্যালেন্টাইন পাখির গানকে উপেক্ষা করলো, ওয়েভিং গ্রিন ট্রিজকে উপেক্ষা করলো, স্মেল অফ দ্য ফ্লাওয়ারকে উপেক্ষা করলো, চলে গেল হচ্ছে রেস্টুরেন্টে।
সেখানে কি খেলো? সেখানে খেলো ব্রয়েলড চিকেন আর 1 বোতল হোয়াইট ওয়াইন। এবং ওয়ার্ডেন তাকে একটা সিগার দিয়েছিল, আমরা একটু আগে বললাম। জিমি ভ্যালেন্টাইন ওই সিগারটা খেলো না, ওর থেকে আরও ভালো গ্রেডের সিগার কিনে জিমি ভ্যালেন্টাইন খেলো। সেখান থেকে ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারাসলি টু দ্য ডিপোট। সেখান থেকে সে চলে গেল স্টেশনের দিকে, খুব লিজারাসলি, অর্থাৎ আরামদায়কভাবে বলতে পারো বা ব্যস্ততাহীনভাবে বলতে পারো। সে হাঁটতে হাঁটতে চলে গেল স্টেশনে। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। তারপর দরজার সামনে বসে থাকা একজন ভিখারি ছিল, লোকটা আবার চোখে দেখতে পেতো না, ব্লাইন্ড ম্যান ছিল। তার হ্যাটের মধ্যে সে একটা ওয়ান কোয়ার্টারের একটা কয়েন টস করলো, টস করে দিয়ে দিল এবং ট্রেনের মধ্যে উঠে বসলো। 3 hours set him down a little town near the state line. জিমি ভ্যালেন্টাইন স্টেট লাইন বলে, দ্য স্টেট লাইন বলার জায়গা আছে স্টেট লাইনের থেকে কিছুটা দূরে, ঠিক আছে, স্টেট লাইনের কাছাকাছি একটা শহর ছিল, সেই শহরে গেল। তোমাকে কোশ্চেন করতে পারে জিমি ভ্যালেন্টাইন কতক্ষণ তার ট্রেন জার্নি ছিল? আমাদের বলতে হবে 3 hours। 3 ঘন্টা জার্নি করে জিমি ভ্যালেন্টাইন কোথায় গেল? তো অনেকে আনসার করে দেয় স্টেট লাইনে গেল, আনসারটা কিন্তু ভুল। জিমি ভ্যালেন্টাইন 3 ঘন্টার ট্রেন জার্নি করে স্টেট লাইনে যায়নি। স্টেট লাইনের কাছে একটা ছোট শহর ছিল, সেই ছোট্ট শহরে গেল। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। জিমি স্টেট লাইনের কাছে যে ছোট শহর ছিল, সেই শহরে একটা বারে গেল। সেই বারের মালিক ছিল জিমির পুরনো বন্ধু মাইক ডলান, যে ওই বারের মধ্যে একাই ছিল। জিমি তার কাছে গেল। আজকে আমরা সেট 1-এ এতটুকুই রাখবো, বাকিটা আমরা সেট 2-তে পড়ব। কোনো রকম ডাউট থাকলে ক্লাসে জিজ্ঞেস করে নিন।